সবাই শান্ত বসুন, পিছনে না, ওখানে অন্ধকার, অন্ধকারে খাওয়া যাবে না, সবাই আলোতে বসুন, সবাই আলোতে বসুন। আমরা পরে খাবো সবাইকে হাবিব ভাইয়ের আগমন, হাবিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঠাকুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হাবিব ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হাবিব ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আমার খুবই তাড়া, আপনারা জানেন কালকে সোলনপুর পৌর সমাবেশ, সেই সমাবেশ আমাদের অত্যন্ত সফল করতে হবে, যে কারণে আমাদের নেতৃবৃন্দ যদি বসে থাকেন অনেকক্ষণ ধরে, তাহলে আমাদের সমাবেশের ক্ষতি হবে। এই জন্য এখানে কোনো বক্তৃতা না করে যা সমাবেশ উদ্বোধন করে আমি চলে যাবো। আমাকে 1:30টার মধ্যে সোলনপুর যেখানে মিটিং হবে ওখানে অবশ্যই ঢুকতে হবে, সোলনপুর নেতৃবৃন্দের কথা বলতে হবে। তারপরে আমি ওখান থেকে 9টার মধ্যে আমাকে রওনা হতে হবে। আর ধরে ভরপুর জালসা, এই জালসায় আমাকে যেতে হবে। সেই কারণে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ কারণে হবে না, মনে কিছু করার এখানে দরকার নেই। কারণ একটা বক্তব্য এখানে আমাদের রকি আছে, এখানে পেরিন আছে, এখানে আমাদের আজু ওয়াইফ আছে, কান্দু সুমন আছে, ছবি আছে, আমাদের নেতা আছে, আর এখানে আমরা আরও অনেক নেতৃবৃন্দ আছে। এখানে এত নেতৃবৃন্দ করতে আমাদের মা আছে, সব নেতা, সবাই নেতা, অনেক নেতা। এত নেতাদের বক্তৃতা শুনতে গেলে অনেক সময় চলে যাবে, আমি ওই প্রোগ্রামে যেতে পারবো। সেজন্য এখানে আমি আলিমকে বলছি, এই লোকগুলির বাইরে যারা এখানে আসেন, যারা আসেন সবাইকে একটা পরিচয় করে দাও। তারপরে আমি 5 মিনিটের মধ্যে বক্তৃতা শেষ করে অবশ্যই সেজন্য আমাদের মূল লক্ষ্য। আগের মতো সময় নেই, আমি 5 মিনিট সময় নষ্ট করে আমাদের কোনো সুযোগ নেই। আমরা আরও দুটো প্রোগ্রামে যেতে হবে, ক্যান্ডিডেট ফিচার একটা প্রোগ্রাম। তুমি একটু পরিচয় করে দাও, যে আইন একটু বলুক, তারপর আমি বলে শেষ করে উদ্বোধন করে চলব। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন আমার অত্যন্ত একজন ভালোবাসার মানুষ, শাহপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইনুল ভাইকে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন নেতার মুখ থেকে। কিন্তু আগামীকালকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং জয়নগর, যার কারণে
আসলে আমার ইচ্ছা ছিল যে যে সমস্ত নেতৃবৃন্দ এই জিজ্ঞাসাতে উপস্থিত হয়েছে তাদের বক্তব্য না শুনে, যারা এই জিজ্ঞাসায় ছোট থেকে দল করে বড় হয়েছেন আমার সাথে, তাদের কিছু কথা আমাদের এই সমস্ত নেতৃবৃন্দকে শোনাবো। তো যাই হোক, আমি আমার এই ছেলের সবাইকে এই জিজ্ঞাসায় আমার এই সন্তানদের আমি অনুরোধ করব, আমার কিন্তু ইচ্ছা ছিল, তোমাদের ইচ্ছা বক্তব্য না দেওয়ার ইচ্ছা থাকলেও আমার ছিল। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, তোমরা কষ্ট নিও না, সামনে আল্লাহ যদি সুযোগ দেয় আগামীকালকের যে জনসভা জয়নগরে, এটা আমাদের জন্য এই জন্য সংক্ষিপ্ত দুই একজন আগামী যে নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির বারবার নির্বাচিত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন। এজন্য আমরা জিগিতলাবাসীর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা আমি বলবো। সামনে নির্বাচনে বিগত দিনে আমরা যেভাবে পরিশ্রম করেছি দলের পক্ষে, ঠিক তেমনি সামান্য আমাদের মাঝে হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে, সেইগুলা দলের বৃহত্তর স্বার্থে আমি সবাইকে অনুরোধ করব, দলের বৃহত্তর স্বার্থে আমরা সবাই যেন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, এই অনুরোধ রেখে আমি সভা পরিচালনা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাকশি নন শাখার 6 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হালিমকে আমি অনুরোধ করছি, দায়িত্ব অর্পণ করছি। সভাপতি নূর মোহাম্মদ চাচা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সোনালী ফসল সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তার সহধর্মিনী আমার আপু নিভা আপু, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি শাহপুর 2 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তৈদুল ইসলাম তুন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহপুর 1 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জুবিকাল লিপন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহপুর বিএনপির অন্যতম নেতা 2 নং ওয়ার্ডের সভাপতি 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব সর্দার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রানা ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুসা ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহপুর 2 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা আমিনুল মাস্টার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাকশি যুব দলের অন্যতম নেতা সোহেল ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহপুর ইউনিয়নের যুব দলের সভাপতি মনিরুল ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহপুর যুব দলের সাবেক সদস্য সচিব নিশান ভাই, বর্তমান সদস্য সচিব নিশান ভাই,
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহপুর 2 নম্বর ওয়ার্ডের সাধারণ আমি ভাইয়ের ভয় নাই, ছাড়ি নাই, আমি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ভরে, ভোট দেব কিসে, আমি ভাইয়ের সালাম দেন, রকি ভাইয়ের সালাম দেন, সুমন ভাইয়ের সালাম দেন, আনন্দ ভাইয়ের সালাম দেন, সাগরবাসীর পক্ষ থেকে, জিগাজালারবাসীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শাহপুর 2 নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্বন্ধে প্রভুকে শাহপুর 2 নম্বর ওয়ার্ডের দলের নির্বাচিত প্রতিনিধি আমার আইনুল মেম্বার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ যাদেরকে ইতিমধ্যে পরিচয় করে দেওয়া হয়েছে, তার মধ্যে যেগুলি বাদ দিয়েছে মেম্বার এখানে আছেন, কয়েকজন মেম্বার ছিলেন, মহাবন্ধু নজিবুল আছে, জাহাঙ্গীর আছে, আর এখানে জহিরুল আছে, বন্ধু সব অনেকগুলো তারিফ নামের আছে, আরিফ সর্দার ও আমাদের আরিফ সর্দার, ঠিক আছে, এখানে আরকে সবুজ আছে, সবুজের পবন আছে, অনেক নেতৃবৃন্দ আছে। তো এই অফিস আমরা উদ্বোধন করছি কিসের জন্য? আগামী নির্বাচনে যেন আমরা ব্যাপক ভোটে জয়লাভ করতে পারি। কিন্তু ঠিকানা না থাকলে রাস্তায় রাস্তায় ঘুরলে তো হবে না, মানুষের কাছে ভোট চাইতে যাওয়া লাগবে। তো একটা অফিসে বসে সেখানে পরিকল্পিতভাবে এই ওয়ার্ডটাকে ভাগ করে নিয়ে, একটা ওয়ার্ডের মধ্যে অনেকগুলো মোড় থাকে, আর এই ওয়ার্ডটা তো অনেক বড়, এই জন্য অনেক বড়, কারণ লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে যত ভোটার, এই ওয়ার্ডের ভোটার তার অর্ধেক হবে। তো সেজন্য এই ওয়ার্ডের গুরুত্ব অত্যন্ত বেশি। তাছাড়া এই ওয়ার্ড আমারও বাড়ি, আমি যদি আমাকে থাকতে না দেয় আমি আসতে পারবো। তো সেই ওয়ার্ডে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। দেখেন, আমি এই ওয়ার্ডের মানুষের কাছে বা শাহপুরের মানুষের কাছে আমার জন্য কৃতজ্ঞতা শেষ করে 2018 সালের নির্বাচনে বিগত সরকার বিএনপির অনেক এমপি প্রার্থীদেরকে 2000-3000 ভোট দিয়ে বিজয় করে দিয়েছিল, যারা হয়তো 2008 সালের নির্বাচনে 1,10,20,000 ভোট করেছিল। কিন্তু শাহপুর 2 নম্বর ওয়ার্ড 2টার সময় নির্বাচন ছেড়ে দিয়েছিলাম, তারপরে 3130 ভোট আপনারা দিয়েছিলেন। যদি আমি শেষ পর্যন্ত প্রত্যাহার না করতাম, সরে না আসতাম, তাহলে হয়তো এই ভোট 4,500-5,000 চলে যেতে পারত। তো সেই শাহপুরের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে আমি পারবো না। সেই সাথে সত্যি পাশের কাছে আমি ঋণী, এখন আমি যখন যেভাবে চেয়েছি মানুষ এইভাবেই সাড়া দিয়েছে। এখন আজকে আমরা যে পজিশনে আছি সেই ব্যাপারে দু একটি কথা আমি বলতে চাই। বাংলাদেশে এখনো আমরা আশা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, কিন্তু একটা দল যারা স্বাধীনতা বিরোধী, এই দেশে তাদের কোনো অবদান নেই, কোনো কিছুতেই অবদান নেই, না আছে আন্দোলন সংগ্রাম, না আছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সেই জন্য জোরালো বক্তব্য। গ্যাসের দাম বৃদ্ধি পায়, বিদ্যুৎ দাম বৃদ্ধি পায়, লোডশেডিং হয়, একটা লোকও বিগত 15.5 বছর পরে রাস্তা কিন্তু জীবন দেয়নি। বিগত এরশাদ বিরোধী আন্দোলনে আমি 9 বছর সেখানে আন্দোলনে দিয়েছিলাম, একজন লোকও তাদের মারা যায়নি, আহত হয়নি। আমি অথচ কতবার আহত হয়েছি তা আগে তলে বুঝতে হয়েছি।
অথচ সেই দলটা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিভোর, এবং তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে যে বিএনপি দেশে কিছুই না, বিএনপিকে দেশ ছেড়ে চলে যাওয়ার মতো তার হুমকি দেয়। আর আমাকে তো বলে যে পাবনা থেকে আমাকে তাড়িয়েই দিবে। গতকাল শুনেছেন না বক্তৃতা, পাবনা মিছিল করেছে আমার বিরুদ্ধে। আমার অপরাধ কি বলেন তো? আমি তো কিছুই জানি না। আমি তখন আলাউদ্দিন বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম আলাউদ্দিন অসুস্থতাকে দেখতে। এর ভিতরে শুনলাম চরে গণ্ডগোল হচ্ছে। কী কারণে গণ্ডগোল? আমি আগে তো রাতের বেলা ওখানে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে জামাতের মহিলা কর্মীরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চায়। ভোট চায় কোনো আপত্তি নেই, কিন্তু ভোট চাইতে গিয়ে তারা ছোট কোরআন শরীফ অনেক জায়গায় নিয়ে যায়, গিয়ে হাত ধরে শপথ করা, কোরআন ধরে শপথ করেন আগামী দাঁড়িয়ে ভোট দেবেন কিনা, যদি দাঁড়িয়ে ভোট দেন তাহলে আপনার বেহেশতে যাবেন। এই বলে মানুষকে বিভ্রান্ত করে মেয়েদের সেখানে আচ্ছা বেহেশতে কি কাউকে দেওয়া যায়, বেচা যায়, কেনা যায়, বেহেশতে অর্জন করতে হয়। আমাদের মক্কেল নেতা আমাদের বলেছেন যে আপনারা এইভাবে ভোট না চান, ভোট আপনি চান কিন্তু এইভাবে আপনার তো বিভ্রান্ত করার কোনো দরকার পড়ে না। এইটাই হচ্ছে মক্কেল নেতার অপরাধ। এবং তারা মনে করছে এই দেশটা আমার দেশ, যদি সামনে দুটি সব বিরোধ করেছিলাম, এখন তারা মানে তাদের দেশ। তারা এইটুকু কথা সহ্য করতে না পেরে গতকাল আওতালের মন্ডল জেলার আমির, আমার আর বিয়াই হয়, আমার ভাস্তি হলো সে চাচা শ্বশুর, চাচা শ্বশুরই তো নাকি চাচা শ্বশুর। এখন সে গিয়েছে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে, 71 যেমন যেত মাইকেল বাস একটা হাইস একটা নিয়েছে, তাদের তো অস্ত্র, তার গাড়িতেও অস্ত্র। ওখানে গিয়ে মক্কেল মুদার ছেলে বসেছিল আলাদা, ওখানে গিয়ে আমার বিরুদ্ধে যারা প্রযুক্তি করতেছিল তো নিষেধ করছে যে আপনারা আসছেন ভালো কথা কাজ করেন, গালাগালি করেন কেন? ঠিক আছে বলছে এইটা তো মক্কেল মুদার ছেলে, তখন ধরে তাকে মার শুরু করছে। তারপরে মক্কেল মুদার সংবাদ পেয়ে যান, মোটরসাইকেলে গিয়েছে, তাকে ধরে আচ্ছা মতো মার খেয়েছে। যে যাচ্ছে ওই আহতদের আনতে অথবা ওখানে দেখতে, তাদেরকে ধরতে তারা নিয়েছে। 6-7 জনকে মারার পর ওই এলাকার মানুষ অত্যন্ত বিরক্ত হয়ে তারা ওদেরকে ঘেরাও করে। ঘেরাও করলে এলাকার মানুষ গণকুটিন হলে যা হয়, এলাকার মানুষ তাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এতগুলি মানুষের রক্ত দেখে তারা তখন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাটা তারা গ্রহণ করেছে। যখন তারা ঘেরাও করেছে, ডাকাত দলকে ঘেরাও করলে যেমন তারা গুলি করতে করতে বেরো চলে আসে, কেউ ধরা পড়ে, কেউ মারা যায়, কেউ পালিয়ে আসার সুযোগ পায়। তো ঠিক তেমনিভাবে ঘেরাও করেছে জনগণ, তখন তারা গুলি করা শুরু করেছে। গুলি করতে করতে তখন তারা সেই গাড়ি এবং আরেকটা হাইস ছিল সেটা নিয়ে তারা সেখান থেকে তালের মূল্য যে গুলি করেছে তাকে গাড়িতে করে নিয়ে কিন্তু তার গাড়ি থেকে নেমে কিন্তু তুষারুর নাম, ওর বাবার নাম তাহের, বেলবড়া বাড়ি। আরেকজন সোহাগ, ওর বাবার নামও কি সুলতান হোসেন নাকি একটা, একজন না অনেকগুলি সন্ত্রাসী গিয়েছিল। পরে সেখান থেকে তারা আইসটা নিয়ে গাড়িটা তার পালিয়ে আসে, কিন্তু অনেকগুলো মোটরসাইকেল তারা রেখে আসে। তারা গিয়েছে সন্ত্রাস করতে, কিন্তু জনপ্রতিরোধের মুখে পড়ে তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। পরবর্তী সময় তারা পাবনাতে গিয়ে আমার বিরুদ্ধে মিছিল করেছে, সাংবাদিক সংঘ করেছে, ঈশ্বরদী সাংবাদিক সংঘ করেছে, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিন্তু এত মিথ্যা কথা বলেন তো। তারা ওখানে বলে আমাদের 50-60টা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের 50-60 জন লোককে আহত করা হয়েছে, একবারে মিথ্যা, নিরেট মিথ্যা কথা। এই কথা আবার প্রতিবাদ করেছে আমাদের থানার ওসি, বলে আপনারা কি বলেন, এতগুলি লোক তো আহত হয়নি, আমি তো স্পটে আসছি, এতগুলি মোটরসাইকেল তারপর পোড়াও দেন, ভাঙা হয়নি, এই মিথ্যা কথা বলেন। তাকে হুমকি দিয়েছে যে আপনার কাকে ট্রান্সফার করতে হবে, বলছি যে বলছি পাল্টে ট্রান্সফার করতেন। আমার কথা হলো ইসলামিক দল বলে তারা দাবি করে, কিন্তু তারা টোটালি ইসলামের বিরুদ্ধে যত কাজ আছে সেই কাজগুলি তারা করে। কথায় কথাটা মিথ্যা কথা বলে। আমার মনে মিথ্যা কথা না বললে তাদের মনে ঘুম হয় না, ভাতও মনে হজম হয় না, বলতেই হবে মিথ্যা কথা। আমার বিরুদ্ধে যা বলছে কোনো আপত্তি আবার বলেন। আমার চোখ একটা টেরা, আমি 3 ফুট আমার উচ্চতা, আমার 6 মণ ওজন, আমার 2টা মাথা, 3টা চোখ, আমার কোনো আপত্তি নেই, যা ইচ্ছা বলে। কিন্তু বিএনপিকে যদি সন্ত্রাসী দল বলে আমি কিন্তু ছেড়ে দেব না। আপনারা ম্যাডাম খালেদার বিরুদ্ধে বক্তব্য দিবেন, তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত স্লোগান আপনারা দিয়েছেন
এই সমস্ত স্লোগান আমাদের কর্মীরা যে তার জবাব দেয়। একবার তো যুদ্ধ সময় তো পাকিস্তানের পক্ষ নিয়ে পরাজিত হয়েছেন, এইবার বাংলাদেশে জ্ঞাতি গোষ্ঠী সহ কিন্তু বাংলাদেশকে পালিয়ে যেতে হবে। এই সমস্ত মিথ্যাচার করবেন না। দেশটি বেগম খালেদা জিয়া আপনাদেরকে পতাকা দিয়ে আমাদের কত মানুষের কথা শুনিয়েছে, তাকে সেই খালেদা জিয়া সম্বন্ধে আপনার কথা বলেন। আপনাদের ডাকসু ভিপি বক্তৃতায় কি যে ফ্যাসিস্ট জিয়া, খুনি জিয়া, তারেক রহমানের কথা বলে চাঁদাবাজ খুনি তারেক, ম্যাডাম খালেদা জিয়াকে বলে এটিএমের টাকা আত্মসাৎকারী। কোর্ট বলেছে ম্যাডাম খালেদা জিয়া এটিএমের টাকা আত্মসাতের সাথে কোনো সম্পর্কতা নাই, অথচ তারা খালেদা জিয়া কোনো কথা বলে। এই দেশের উন্নয়নের কোনো কথা তারা বলে না। তাদের কথাই হলো বিএনপিকে ছোট করতে হবে, বিএনপিকে বলে চাঁদাবাজ, বিএনপিকে বলে দুর্নীতিবাজ। অথচ 2001 সালে তাদের 17 জন এমপি ছিল, বিএনপির ছিল 190, 85-87। বিএনপির সব এমপির বিরুদ্ধে কিন্তু দুর্নীতি মামলা হয় নাই। জামাতে 17 জনের ভিতরে 16 জন এমপির বিরুদ্ধেই কিন্তু দুর্নীতি মামলা হয়েছে। দেখেছেন না, 16 জনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতি মামলা হয়েছে, সাইডি পাবে। আর তারা আমাদেরকে বলে দুর্নীতিবাজ, তারা আমাদেরকে বলে চাঁদাবাজ। তারা যে কত বড় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ তার প্রমাণ হলো ইসলামী ব্যাংক তার দখল করেছে। ইসলামী ব্যাংক একটা না, আরো 6টা ব্যাংক তার দখল করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আর বিএনপি বলে টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে। আর টেম্পো স্ট্যান্ড সারাদিনে 20 টাকা ভাড়া দেয় টেম্পোরারি, সেখানে যারা কাজ করে ওরা 500 টাকা পায়, 500 দেয়, সিরিয়াল মেনটেন করাতে এগুলো দেয়। অর্থাৎ আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে। আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না। প্রথমেই তারা আজহারি সাহেব দেশ থেকে পালিয়ে গিয়েছিল, সেও বক্তব্য দিয়ে আর এক ডাকাতি করা শুরু করেছে, সরাসরি বিএনপির বিরুদ্ধে তারা কথা বলেছে। আমরা তাদের বিরুদ্ধে তো কথা বলতে চাই না। তারা আমাদের সাথে পায়ে পা দিয়ে যেমন ঝগড়া করে, সেই কাজগুলো করতে পারে। দেখ, আমরা সেদিকে যাব না, ওদের সাথে ওদের সমস্ত অপকর্মের কথা আমরা তুলে ধরতে চাই না। আমরা তুলে ধরতে চাই আমরা কি করব, আমরা কি করব, আমরা কি করেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, প্রথম চুক্তির মতদিন হিসাবে পরবর্তী সময় সেই পরিস্থিতিরা পালন করে বলেছিলেন। এই দেশটা ছিল খাদ্য ঘাটতির দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 3.5 বছর মধ্যেই খাদ্য ঘাটতির দেশকে খাদ্যের রপ্তানির দেশে পরিণত করেছেন, তো দেশে খাদ্য চাল রপ্তানি শুরু করেছেন। এই যে বাংলাদেশের আজকে লক্ষ লক্ষ মানুষ, 1 কোটির উপর মানুষ বিদেশে থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই প্রথম বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছেন হোয়াইট সম্মেলনে গিয়ে, এবং পরে সৌদি বাদশার সাথে কথা বলে সেখানে এমনভাবে কথা বলেছেন, ওনার প্রতি সৌদি বাদশা এত খুশি হয়েছিলেন যে বাংলাদেশকে অনেক কিছু সৌদি বাদশা দিয়েছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বললেন, এত কিছু আমাকে দিলেন, আমি আপনাদের কিছু দিতে চাই, আমি দেশকে কিছু দিতে চাই। সৌদি বাদশা অবাক বিস্ময়ে তাকিয়েছিল জিয়া রহমানের মুখের দিকে, কি দেবে বাংলাদেশের মতো একটা দেশ, কি দিতে পারবো, কি দেবে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছেন যে আপনাদের যে মরুভূমি, এই মরুভূমিকে আমার ছায়া শীতল করে দিতে চাই, আমি নিমের চারা নিয়ে এসেছি, এই নিমের গাছ লাগিয়ে দেবো, আপনার মরুভূমি ছায়া শীতল হয়ে যাবে। আজকে যারা হাজি এখানে আছেন, তারা যারা সৌদি আরবে গেছেন, তারা জিয়া কৃষি দেখে এসেছেন। এটা হলো উপলক্ষ, ওসিলা। এখন চারা দিলে তো লাগা দিতে হবে, তো লাগানোর লোক থাকতে হবে, তো সেই লোক তখন থেকে এই যে বাংলাদেশ থেকে যাওয়া শুরু হলো। এই যে আজকে 1 কোটির উপরে দেশের লোক কাজ করে, আজকে রেমিটেন্স পাঠায়, সেটা দিয়ে আমাদের উন্নয়ন চলে। এই যে গার্মেন্টস ছিল 50 লক্ষ মেয়েরা কাজ করে, 2-2.5 কোটি মানুষ এটার সাথে জড়িত। দেশ গার্মেন্ট প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন, যে কারণে আজকে আমাদের বাংলাদেশে এই যে বেকার সমস্যা অনেকখানি সমাধান হয়েছে গার্মেন্ট প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। তারপরে আপনার এই দেশের মানুষকে জন্য জিয়া রহমান নৈশ বিদ্যালয় স্থাপন করেছেন, যারা লেখাপড়া জান না তাদের স্বাক্ষর জ্ঞান, সেই পরিমণিকে কোথা থেকে নিয়েছে খুঁজে বের করে বীর উত্তম পদে দিয়ে সম্মানিত করলেন। এবং সবচেয়ে আরেকটা বড় যে কাজটা করেছিল মুক্তিযুদ্ধের সময় শহীদ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যিনি ফাইটার নিয়ে উনি ভারতে চলে আসতেছিল। পরে তার কো পাইলট যে ছিল তার সাথে পর ধরতে ধরতে একটা পর্যায়ে গিয়ে উনি তো পাকিস্তানের মধ্যেই দিনটা ক্রাশ হয়। তারপরে সেখানে তো
তার যেখানে ক্লাস হয় সেই জায়গায় একটা কবর ছিল। পাকিস্তানরা প্রতি বছর ওই নির্দিষ্ট দিনে গিয়ে ওই কবরে থুতু নিক্ষেপ করে, যেহেতু সে এই নিয়ে পালাচ্ছিল। সেই থুতু নিক্ষেপের হাত থেকে রক্ষা করার জন্য ম্যাডাম খালেদা খুব স্বল্প সময়ের মধ্যে এই যে 2001 সালে যখন ক্ষমতা আসলেন, তখন কিন্তু সেই মতিউর রহমান শহীদ মুক্তির লাশ কিন্তু বাংলাদেশে নিয়ে আসলেন। এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু যত ভালো কাজ আছে সমস্ত কাজগুলি, এই যে একটা কাজ, এখানে অনেক শিক্ষকও আছেন, যে খাদ্যের বিনিময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য, আমরা কেউ চিন্তা করতে পারছি? আমার বাচ্চা স্কুলে যাবে, আমার 30 কেজি গম দেবে, ম্যাডাম খালেদা জিয়া চিন্তা করলেন 30 কেজি গম দেওয়া শুরু করলো, মেয়েদেরকে উদ্বৃত্তি দেওয়া শুরু করলো, এবার মেয়েদেরকে এখান থেকে এগিয়ে নেওয়া শুরু করলেন। আজকে আপনি যে এই এক একটা তার ভিতরে যে চিন্তা, ঠিক তেমনি ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন। এখন বাংলা এবং ইংরেজি ভাষায় পড়াশোনা করা হয়। উনি বলেছেন যারা বিদেশে যেতে চান, জাপানিজ ভাষা, চাইনিজ ভাষা, রাশিয়ান ভাষা শেখার জন্য অপশন থাকবে। এই ভাষার পাশাপাশি যারা লেখাপড়া শিখে ওই দেশে গিয়ে চাকরি না পারলে আমরা বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন। 1 কোটি কার্ড দেবেন, ফ্যামিলি কার্ড, মায়েদের নাম 1 কোটি মানুষকে তারা এইভাবে নিয়ে আসবেন। আমাদের কার্যক্রম রয়েছে। এমনিভাবে ধরেন শিক্ষানীতি, তারপরে আপনার শিল্পনীতি। আমাদের বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠানগুলি কিন্তু 2001 সাল থেকে কিন্তু ডেভেলপ করেছিল। যতগুলো টেক্সটাইল হয়েছে, খেয়াল করে দেখলাম আমার মুসলিম আছে, তার ছেলে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওই সময় কিন্তু টেক্সটাইল আমাদের বিপ্লব করে গেল। গার্মেন্টস শিল্প আগে তো সব কাপড় বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো, কিন্তু টেক্সটাইল হওয়ার মধ্য দিয়ে, প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে কাপড় উৎপাদন করতে, তুলা ইম্পোর্ট করতে হতো। এই যে সব ক্রিয়েটিভ যে সমস্ত কাজগুলো, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে রেখেছেন, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের এখানে সেই আইডিয়াগুলো ছিল। এই যে তারেক রহমান নামে কত কিছু বলে। তারেক রহমান দেশের সাবেক রাষ্ট্রপতির সন্তান, তারেক রহমান প্রধানমন্ত্রীর সন্তান। তার কি ব্যবসা করার দরকার ছিল? চাঁদাবাজি করলে যে তার চলে না। উনি এই দেশের যুবকদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন না, কর্ম করে খেতে হবে। উনি তাই 2-3টা প্রতিষ্ঠান করেছিলেন। সেটা ডান ডিজাইন করলেন, তারপরে আপনার কোকো লঞ্চ, একটা রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, কোকো লঞ্চ, কত লঞ্চ বাংলাদেশে বলেন, কত লঞ্চ, বড় বড় লঞ্চ। সেখানে কয়েকটা লঞ্চ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সৎভাবে। সেটি নিয়েও কত ধরনের কথাবার্তা বলেছেন। তাই রহমানকে নানানভাবে আহ্বান করে নানানভাবে কর্মরত করার চেষ্টা করেছেন। তারেক রহমান এই দেশের শিক্ষকদের, এই যে আমরা বক্তৃতা করতে করতে এমন অবস্থা হয় যে আমরা চিৎকার এমন ধরে বক্তৃতা করি যে গলার রকটা পর্যন্ত ছুঁয়ে জাল দূর করা হয়। তারেক রহমান নতুন ডাইমেনশন নিয়ে আসে। আপনার কথাগুলো শুনেছেন, চিল্লায় বক্তৃতা করেন, কিন্তু সুন্দরভাবে মাস্টার যেমন ছাত্রকে পড়ায় সেইভাবে কিন্তু উনি রাজনীতিটাকে সামনে থেকে নিয়ে আসলেন। এই যে আওয়ামী লীগ এত অত্যাচার করেছে, আমি তো সাক্ষী, আমার চেয়ে বড় সাক্ষী তো কেউ নেই। আওয়ামী লীগের আমলে সর্বপ্রথম একটা ষড়যন্ত্র, মিথ্যাময়, গাড়ি পড়িনি, গাড়ির মালিক নেই, চ্যাসিস নাম্বার নেই, নাম্বার প্লেট নেই, বাদী নেই, তারপরেও আমাকে টক শো থেকে ধরে নিয়ে আসে সেই বাংলা সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল। আপনারা দেখেছেন হাবিব শাহজাহান লিঙ্কনের লিঙ্কত 15 জন 4 বছরের জেল, 10 বছরের জরিমানা, নির্বাচন অযোগ্য ঘোষণা করল। সেই তারেক রহমান এই যে এত অত্যাচার তার বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ওই যে জিজ্ঞাসা যেটা, সেটা কিন্তু না। আর প্রমাণটা হলো এই ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল। আমি তার পক্ষে কথা বলার কারণে আপনারা দেখেছেন আমার কোর্ট পরিণতি করেছিল, আমি কোর্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আমার সমস্ত কথাগুলো দেখানো হলো, ভিডিওগুলি দেখানো হলো। দেখানোর পর মহান আদালত জিজ্ঞাসা করলেন এই কথাগুলি শপথ ব্যাগ উচ্চারণ করে বলেন, আপনি বলেছেন। আমি শপথ ব্যাগ উচ্চারণ করে বললাম যে মাননীয় আদালত আমি সব কথাগুলো বলেছি। আমি আবারও ঘোষণা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং একটা জুবাইর রহমানের বিরুদ্ধে যদি এই ধরনের সাজা কোনো বিচারক দেন, আমি তার বিরুদ্ধে কথা বলতেই থাকবো 100 বছর জেল পালন করি। এই যে এইটা ম্যাডাম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন উনিও জানেন। ম্যাডাম খালেদা জিয়া যখন মুক্ত হলেন, মানে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গেলে একটা দোয়া করতে, আল্লাহ আমি কারাবন্দি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে চাই না, এমন একটা ব্যবস্থা করে দেন, এমন একটা পরিবর্তন করে দেন যে আমি যেন কারা মুক্ত বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পারি। কারণ আমি একদিনও এবার হসপিটালে এখনই আসেন
এই যে মন্দির একদিন আমি যাই, ওনার যেখানে বিচার হয়েছে সে বিচার দেখতেও আমি জানি, একদিন শুধু গিয়েছিলাম। কারণ বেগম খালেদা জিয়ার বিচার, ওই বিডিআর মিউনিটির বিচার যেখানে হয়েছিল আগে মাদ্রাসা মাঠ, সেখানে বেগম খালেদা জিয়ার বিচার হতে পারে না, বিচার করতে পারে না, সেই কারণে আমি যাইনি। আমি জানতাম যতই বেগম খালেদা জিয়া হাজিরা দিক না কেন, ধরেই হাজিরা দিতে যাবেন, যান আইন প্রতি শ্রদ্ধা দেখে সাজা তাকে দিবে, কোনো কিছু নেই, কোনো কন্টেন্ট নেই, তারপর সাজা দেবে, এগুলো আমি যেতাম না। তাই ম্যাডাম খালেদা জিয়া 6 তারিখে যখন মুক্ত হলেন, 5ই আগস্ট 6ই আগস্ট ওর পরিপূর্ণ মুক্ত হলেন, সেদিন আমাদের ডাক্তার জাহিদ, আমাদের স্থায়ী কমিটির সদস্য, তাকে আমি ফোন করলাম, জাহিদ ভাই আমাকে তো পাবনা যাওয়ার জন্য বারবার বলছেন, ডাক্তার চেয়ারম্যান সাহেব বলছেন, এখানে সোহেল ফোন করতেছে, অ্যানি ফোন করতেছে, জীবন ফোন করতেছে, তো ভাই আমাকে যাবো, যাওয়ার আগে কিন্তু আমি ম্যাডাম খালেদার সাথে দেখা করবো, যে আমার যে আল্লাহ কিছু প্রার্থনা যে কারামুক্ত বেগম খালেদার সাথে আমি দেখা করবো। ঠিকই জাহিদ ভাই আমাকে সুযোগ দিলেন, আমি গেলাম। আমি আমাদের নেতারা তো অনেক সময় ওনাকে দেখেছেন আমাদের মসজিদ সহ, কিন্তু মাহমুদুল হক আগে বুঝেছেন দেরি করছে। আমি বিএনপির মধ্যে সবচেয়ে নেতাদের মধ্যে আমি বলবো, সর্বপ্রথম আমি কারামুক্ত বেগম খালেদার সাথে দেখা করেছি। আমার সাথে এই কারণে আমি তাকে বলে আমার গল্পগুলো সব বললাম, কোর্টের গল্পগুলো বললাম, ম্যাডাম বললাম সব জানি। আর একটা গল্প বললাম, আমার বাগানে আম হয়েছিল খুব সুন্দর, আমি একটা ভিডিও করেছিলাম, লাইভ প্রোগ্রাম করেছিলাম, করার পরে আমার আশরাফুল বাগানটা কিনেছিল ও এবং একটা মৌলানা নিয়ে গিয়ে ভিডিওর শেষে আমি আশরাফকে বললাম আমাকে দোয়া করো, ম্যাডাম খালেদা জিয়ার শরীরের শারীরিকতা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে উনি আমাদের মাছ থেকে চলে যেতে পারেন, আমার খুব ইচ্ছা আমার বাগানের আম আমি ম্যাডাম খালেদা জিয়াকে খাওয়াতে চাই, একটু দোয়া করো তুমি। প্রাণ দোয়া করে, আল্লাহ আইবামা তার বাগানের আম ম্যাডাম খালেদা জিয়াকে খাওয়াতে চান, আম খাওয়ার মতো সুস্থতা আপনি দান করেন। তারপরে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলো, আমি আত্মগোপনে চলে গেলাম, বুধুকে অ্যারেস্ট করলো ডিমান্ডে নিয়ে, মানে ইলেকট্রিক শর্ট দিত। এরপরেও আমি ওই আত্মগোপন থেকে ভোলাকে ফোন করলাম, ভোলা ভালো এক ক্যারেট আম পাঠায়, তো বাগান থেকে এক ক্যারেট আম নিয়ে একটা জাহিদ ভাইয়ের মাধ্যমে সেই আম ম্যাডামের কাছে পাঠাতেছিল। সে গল্পটা বললাম, ম্যাডাম আমাকে বললেন, হাবিব তোর বাগানের আম আমি খেয়েছি, এখনো আছে। তখন ম্যাডাম খালেদা জিয়ার এত অবস্থা, মানে হাতগুলি কেমন যেন আঁকাবাঁকা হয়ে গেছে, দেখার পর সহ্য করা যায় না। একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ, কি অবস্থা, মানে আটকে ওঠার মতো অবস্থা। আস্তে আস্তে কথা বলছে, একটা বার বললো না যে আওয়ামী লীগ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এলাকা যাও, একবার সে কথা বললেন না। আমি বললাম, ম্যাডাম আমি তো কালকে এলাকায় যাবো, তো কি বলবেন বলেন, আমার মেসেজ করবেন। উনি বললেন, তুমি এলাকায় যাও, এলাকার মানুষের পাশে দাও, মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন নির্যাতনের শিকার না হয়। কত বড় মহৎ একজন ব্যক্তি, একজন তাকে জেল খাটালো বিনা কারণে, একবার, তারপর 2-3টা ভাষণ উনি দিয়েছেন, কোনো সময় কিন্তু একবার উচ্চারণ করেন, আমাদের নাম উচ্চারণ করেছে একবার। তারেক রহমানও করেন, তারেক রহমানও কারোর বিরুদ্ধে বলে নিজেকে বড় বানতে চায় না, কাউকে ছোট করতে চায় না। তারেক রহমান পরিষ্কার করে বলতে চায় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। যেমন ধর শিক্ষানীতির কথা বললাম, আপনার কৃষিনীতির কথা বললাম, শিল্পনীতির কথা বললাম, স্বাস্থ্যনীতি। এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুরবস্থা, হাসপাতালের দিকে কী অবস্থা, আমি যে মাঝে মাঝে যাই, ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় এভাবে শুয়ে আছে, বারান্দায় শুয়ে আছে, এই পথ শুয়ে আছে, সেখানে দুর্গন্ধ, এটাও তারেক রহমানের মাথার ভিতরে আছে। আল্লাহ রহমতের দেশ সেবার সুযোগ পেলে আমাদের ডাক্তার আছে, তাদেরকে দিয়ে একটা প্যানেল তৈরি করে দিলেন, এই হাসপাতালগুলোতে দুর্নীতি না হয়, দুর্নীতি মুক্ত রাখার জন্য সেই জন্য তার মাথার ভিতরে পরিকল্পনা আছে। আপনার এই যে আমরা বাংলাদেশের রাস্তাঘাটগুলি, রাস্তা আজকে পড়ে যাচ্ছেন, কালকে উঠে যাচ্ছে, এখানেও আমাদের একটা পরিষ্কার একটা ধারণা দেওয়া থেকে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে টিম করে দিয়ে যে এই রাস্তাগুলো যেন সঠিক মতো পড়ে। রাস্তাগুলো সঠিক মতো হয় না, তার কারণটা কি? তার কারণ হলো যে ঠিকাদার এমনি লেসে কাজ নেই, অনেক সময় কাজ করতে গেলে অফিসে ভাগ দিতে হয়, আর
এলাকায় কাজ করতে চাঁদা দিতে হয়, যে কারণে ঠিকাদার ঠিকমতো কাজটা করতে পারে না। এইটাই তারেক রহমানের ভাবনা, যে সঠিকভাবে কাজটা যেন করে এবং কেউ যেন রাস্তায় কাজ করতে গেলে ঠিকাদারের কাছ থেকে চাঁদা নিতে না পারে, এই ব্যবস্থা তারা যেন। এই যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কথা আমরা বলি, এই যে 15.5 বছর গণতন্ত্রের আমরা কাজ করলাম, আমরা তো এখন তো পরিবর্তন হয়েছে, 5ই আগস্ট পরিবর্তন হলো, তার আগেই তো আমাদের দল দেওয়া হয়েছিল, সেখানে পরিষ্কার করে বলা আছে 5 বছর পর পর সরকার পদত্যাগ করবে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে। 5 বছর পর পর যদি আমাকে পদত্যাগ করতে হয়, তাহলে কেউ কি আর দুর্নীতি করবে? জানে যে আন্দোলন যদি আমি করি তাহলে আমাকে আর ভোট দিবে না, যে কারণে সোজা হয়ে চলবে এবং আমার ভোট আমি দেবো, যাকে কিছু তাকে দেবো। আওয়ামী লীগের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো, এইটা ছিল। আমরা সেই জায়গা থেকে কিন্তু সরে আসতে চাই। একটা ফ্যাসিস্ট সরকার যেন হতে না পারে, সেই জন্য পরপর 2 বছর বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। প্রধানমন্ত্রী একা ইচ্ছা করলেই সব কিছু করতে পারে তা না, রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভাগাভাগি, এটা কিন্তু রয়েছে। এই যে আইন, যে কারণে আমরা যে জেলে গেলাম, আমাকে তো জেল দেওয়ার কোনো সুযোগ ছিল না, ম্যাডাম খালেদাকে জেল দেওয়ার কোনো সুযোগ ছিল না। নিম্ন আদালত 5 বছর সাজা দিল, উচ্চ আদালত 10 বছর সাজা কেন দিল? নিম্ন আদালত তারেক রহমান একদম ওই সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার কারণে তার বিরুদ্ধে সাজা দিয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল। নিম্ন আদালত বেকসুর খেলা দিল, উচ্চ আদালত 7 বছর জেল ও 20 কোটি টাকা জরিমানা দিল। কেন? আদালত চলতো, আপনার বিচারকেরা চলতো সরকারের কথা বলে, সরকার তাদেরকে নিয়োগ দেয়। সেই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক আমরা নিয়োগ দেবো এবং বিচারক অপসারিত হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। সরকার সংসদ দাঁড়িয়ে বললো অমুককে বিচারপতি দেওয়া হবে, অমুককে বাদ দিতে হবে, তা না। এইটা হলে আইনের শাসন যদি প্রতিষ্ঠা হতো, তাহলে ম্যাডাম খালেদাকে 1 সেকেন্ডের শাস্তিও আদালত দিত না, দিয়েছে খুশি করার জন্য। এই যে আমাদের 47 জন আসামি পৃথিবী সৃষ্টি হওয়ার পর এত বড় অফিসার কোথাও হয়েছে? 47 জনকে সাজা দিল, তার ভিতরে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন 10 বছর কারাদণ্ড। তার ভিতরে আমাদের নেপাল রাজু ওয়াইফ এখানে আছে, রাজু ছিল আমাদের ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান, আমার আলাদা অসুস্থ। এই মানুষগুলি কারাগার থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। কারাগার থেকে আমাদের প্রথম আব্দুল হাকিম কেন মারা গেল? আমাদের কালাম ভাই চেয়ারম্যান, মানুষ অন্ধ, চোখে দেখে। আমি কতবার চেষ্টা করলাম তাকে জামিন করার জন্য, কিন্তু চলতে পারে না, 2 চোখ অন্ধ, কিচ্ছু দেখে না, সে নড়তে পারে না, জামিন দিল না। কারাগারের ভিতর থেকে তার লাশ নড়তে। আমাদের লাইজ তার ছেলে কোনো মধ্যে বের করে নিয়ে আসেন, তার সে মারা গেল। রাজু আসলো, এই যদি জেলে না যেত, এই যে নির্যাতন শিকার না হলে কিন্তু হয়তো রাজু এত তাড়াতাড়ি আমার চলে যেত। তার মধ্যে খোকন, এবার আরো জলজীবন আক্তার ভাই বেড়ে আসলো, দিনে অসুস্থ হয়ে গেল, তারপর চলে গেল। এত নির্যাতন আমরা শিকার হয়েছি, চোখের সামনে আমরা দেখছি, বাড়ি হারা, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, হাত নাই, পা নাই, চোখ নাই, বাড়িতে যেতে পারেনি, মাসের পর মাস রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, ফুটপাত কাপড় বিক্রি করছে, বাদাম বিক্রি করছে, চানাচুর বিক্রি করছে। এই সমস্ত বিএনপি শিক্ষিত ছিল। আমাদের সাথে পরিচিত, আমরা তো মিডিয়ার গাড়িতে যাই, যাকে জিজ্ঞাসা করে বলো স্যার বাড়ি পরিষ্কার না, অমুক জায়গায় স্যার আমরা বিএনপি করে অনেক জায়গায় থাকতে পারি না। এত নির্যাতন হয়েছে বিএনপি কর্মীদের উপর, নেতাদের উপরে। সেই বিএনপি এখন কি সোজা হবে না? এখন কি তারা ভাববে না যে না আমরা বিএনপি আমরা ঐক্যবদ্ধ থাকি? এত একবার কি মনে করে না যে আমাদের ঐক্য থাকা দরকার আছে? আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল 15.5 বছর পর, আন্দোলনের মধ্য দিয়ে তারপর ভুল করার কারণে তারা বিদেশ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। আওয়ামী লীগের একা তো যায়নি প্রধানমন্ত্রী, সবাই চলে গেছে, কেউ না। তাও তো 15.5 বছর পরে চলে গিয়েছে। আজকে স্বাধীনতা বিরোধী যে শক্তি ক্ষমতা আসতে চাচ্ছে, অনেকে মনে করতে পারেন আমার তো কিছু হবে না, আমি যে তাদের কোলে উঠতে পারবো। আওয়ামী লীগের কোলে উঠেছিলাম, এদের কোলে উঠবো। এটা আহম্মকের স্বর্গে বাস করতেছে। এরা যদি একবার রাষ্ট্রের ক্ষমতা আসতে পারে, এই জীবনে আর কোনোদিন ঈশ্বরদী থেকে এমপি হবেন, মেয়র হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, ওটা স্বপ্ন দেখে।
তাই দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করবে, সবাই বলেছিল যাকে ধানের শীষ দিবে আমরা তার সাথেই থাকবো, যার হাতে ধানের শীষ আমরা আছি তার সাথে, বলছে না? এখন তো ধানের শীষ তো দিয়ে দিয়েছে দল, তা এখন কেন ভাই? এখন কেন? এখন কাঁচা ধান কাটতে যাচ্ছেন কেন? পাকা ধান কেটে ঘরে নিয়ে যান, আপত্তি নেই, কাঁচা ধান কাটছেন কেন? তাই বলি ভাই, কাঁচা ধান কাটার দরকার নেই, আসেন একসাথে মিলেমিশে আমরা নির্বাচনটা করি, কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমি তো চেষ্টা করেছি, যাচ্ছি, বলছি, তারপরে আমার বিরুদ্ধে কত কথা বলে, ওই যে একটা কথা, কত কথা বলে রে, এত কথা বলে আমার বিরুদ্ধে, প্রতিনিয়ত বলছে, গালা গালি থেকে শুরু করে যা তা বলে, জামাতও বলে, আমাদের দলেরও ছোট ভাইয়েরাও বলে। আমি তারপরে মনে করি আমি যে গার্জিয়ান, অভিভাবক পাবনা জেলার, আমি অভিভাবক সবচেয়ে বড়, আমি নেতা পাবনা জেলার, এবং আমি তো তাদের মতো বলে তোমার আমাকে হবে, আমি বয়সেও বেশি, আমার বয়স একেবারে, আমি অল্প বয়সে একটা মানুষ, মাত্র 70-71 বছর মানুষ বয়সে, আগের এই বয়সে মানুষ রাতে আসতে পারত, মহান আল্লাহ পাক এতবার আমি মাছ দিয়েছি পুলিশের, আব্বা মারে নাই পুলিশের, মাস্টারে কোনো মারতে পারে না, কিন্তু পুলিশ ইচ্ছা মতো পিটাইছে, কারণ আমি মিছিলের সামনে থাকতাম, তো দাওয়া দিলে দৌড় মারতাম না, ওই দিন এমন মারা মারতো যে আমার 1 মাস 2 মাস ধরে হাত পরে থাকতো। তারপরে আমি বলবো যে ভাই আসেন, হ্যাঁ, তারপরে কেউ প্রার্থী পরিবর্তন করতে চাচ্ছেন, যদি প্রার্থী পরিবর্তন, আমার সাথে লোকজন নাই এখানে, যে 5-7 জন লোক আপনার আমার বসাবেন নাকি, এই 5-7 জন লোক কি অভিযুক্ত বলতে আল্লাহকে বলেন তো? কয়জন? 5-6 জন আছেন নাকি? নাকি কয়জন আছেন? এই হাজার হাজার লোক, আমার সাথে কোনো লোকজন নাই। তো ঠিক আছে, দল যদি মনে করে, আমার চেয়ারম্যান তারেক রহমান যদি মনে করেন, জনজরিপ করে যদি মনে করেন যে প্রার্থী পরিবর্তন করার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি বেঁচে যাবো, টাকা ওরা খরচ করা লাগবে না, মানুষের কাছে গিয়ে এত ঘন্টা লাগবে না, রাতে কোনো আরাম হবে না, তাই বলে এই সমস্ত কথাবার্তা বলা তো ঠিক। আগামীকাল সলিমপুরে একটা সমাবেশ আছে, কর্মী সমাবেশ, সেই কর্মী সমাবেশে আপনাদের যত কষ্টই হোক, শাহপুর রূপপুরের এই মানুষগুলি আপনার গোল চত্বর থেকে পায়ে হেঁটে আপনারা জয়লা করে যাবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন তারা যাবেন তো? সত্যি সত্যি যাবেন তো? হাত তুলে দেখেন তো। আছেন অনেকের নামও আমাদের কালকে তারা সমাজে যাবেন না, আমি আপনাদের সব ফোন নম্বর করে বাড়ি জোগাড় করবো, জোগাড় করে আপনাদের বাড়িতে বলে দেবো, কথা দিয়েছিল সমাজে জানে, রাত্রে বাদ দেবেন না, না খেয়ে থাকতে হবে, সেজন্য সবাই আমরা যাব। আমরা একবার মনে করি না, ম্যাডাম খালেদা জিয়া জীবনের শেষ বয়সে জানি না, আমি এখনো জানি না ভাগ্যে কি আছে, এখন পর্যন্ত অসুস্থ। আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আরেকবার এই মানুষের দেশ সেবার সুযোগটা যেন ওকে দেন, আমাদের নেতা তারেক রহমান সে যেন ওনার পাশে থেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সময় যেন পান। বয়স হয়েছে, মতো বয়স হয়েছে, যে কোনো মানুষ যেখানে চলে যেতে পারে। তো আমার আল্লাহর কাছে এটাই প্রার্থনা, দেখেন একটা মানুষ পৃথিবীতে এই যে একটা বয়স্ক অসুস্থ মানুষ করোনায় আক্রান্ত হয়ে ইউরোপ আমেরিকা উন্নত হয়ে কত মানুষ মারা গেছে, ম্যাডাম খালেদা জিয়াকে কিন্তু আল্লাহ করোনা থেকে মুক্ত করেছেন। আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি দোয়া অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি প্রধানমন্ত্রী হিসাবে, সারা বিশ্বের যত জায়গায় দোয়া হয়েছে, সব জায়গায় প্রায় জায়গায় অংশগ্রহণ হয়েছে। পাবনা টাবনা যে সবুজ এখানে আমাদের ইয়ের মাধ্যমে, প্রচারের মাধ্যমে বর্তমান সব কিছু মিলে আল্লাহর কাছে কি বলতাম জানেন? হে আল্লাহ, আমি জানি ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ, করোনা কাউকে ছাড়ে না, আপনার কাছে আমার একটাই অনুরোধ, একটাই আবেদন, পৃথিবী সৃষ্টির পর এত কোটি কোটি মানুষ কারো সুস্থতার জন্য দোয়া করেনি, বেগম খালেদা জিয়ার জন্য যত কোটি মানুষ দোয়া করেছে। যদি ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সুস্থ করে না দেন,
আমরা ইমান হারা হয়ে যাব। আমরা আর কোনো দিন অসুস্থ হলে আল্লাহর কাছে আপনার কাছে হাত তুলে বলবো আল্লাহ আমাকে সুস্থ করে দেন, কারণ এত কোটি মানুষ দোয়া করার পরেও যদি উনি সুস্থ না হন তাহলে আমরা সত্যি ইমান হারা হয়ে যাবো। মনে আল্লাহ পাক কিন্তু আমাদের কথা শুনেছেন। এই যে বাংলাদেশের থেকে চিকিৎসা না সব বিদেশ চলে যায়, অন্যায়ভাবে বিদেশে যেতে দিল না, তার এই অসুস্থতা নিয়ে দেশে থেকে চিকিৎসা করেছেন। আমার মধ্যে একটা সাধারণ মানুষ, আমি যখন জন্ডিসে আক্রান্ত 2009 সালে, আর 1 কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা নিতে আমার কোনো সুযোগ ছিল না। তখন দল আমার সমস্ত টাকা, তখন 1 কোটি টাকার উপরে আমার লাগার কথা ছিল লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। বিরোধী দল তারপরেও ম্যাডাম খালেদা জিয়াকে আমাকে বিদেশে পাঠান, একটা টাকা আমার লাগে না। দেশে আমি ছিলাম কয়েক লাখ টাকা দিয়ে গেছে, আমার টাসপোর্ট থেকে শুরু করে সব কিছু দিয়েছে। হ্যাঁ, তারপর আল্লাহ রহমতে হয়তো আমি সুস্থ ফিরে এসেছি। তাই উনি যখন অসুস্থ হলেন তখন কিন্তু আমি বলেছিলাম, এই আল্লাহ, আমি তার আগেই হয়তো আপনাকে সাড়া দিতাম, কিন্তু একটা ভালো চিকিৎসাটা পেতাম। ম্যাডাম খালেদা জিয়া সন্তানের মতো এবং নেত্রী যে কাজগুলি করেন, নেতা যে কাজটা করে আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, তাই আমার জীবনের সমস্ত হায়ারটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আমি সুস্থ করতাম। আমি না থাকলে আমি জানি আমার পরিবার খুবই কষ্ট পাবে, ম্যাডাম খালেদা জিয়া না থাকলে দেশের মানুষ কষ্ট পাবে, গণতন্ত্র ফিরে পাবে না। কারণ আল্লাহ পাক কিন্তু আমাদের কথা শুনেছেন, দেশের চিকিৎসা করেই কিন্তু উনি সুস্থ হয়েছেন ছিলেন, অন্তত আল্লাহ আমাদের লিখেছিলেন। তারপর তাই বিদেশে গিয়েছেন, চিকিৎসা ফিরে এসেছেন। এখন আমরা সবাই দোয়া করব যে একটা নির্বাচন পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া যেন আমাদের মাঝে থাকেন এবং সেই নির্বাচনে দেশের মানুষ তাকে সেবা করার সুযোগ দান করবেন। দেশটাকে একটা নতুন একটা সুন্দর দেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ, একটা গণতন্ত্রের বাংলাদেশ গড়ার সূচনা যেন ম্যাডাম খালেদা জিয়া করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের কারো করা হায়াত, এখনো আমার হায়াত নিতে আপত্তি নেই। আমার হায়াতটা নিয়েও যদি ম্যাডাম খালেদা জিয়া 5 বছর দেশ পরিচালনা করতে পারে, আমার কোনো আপত্তি নেই। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ পাক আমাদের কথা শুনবেন। তা আমি বলবো যারা আমাদের দলের মধ্যে এই যে এখনো বিভ্রান্ত হচ্ছেন, তাদের কাছে বলবো গালাগালি করেন, কোনো আপত্তি নেই। শেষ হলে ভোটটা ধানের শীষে দিতে হবে, না দিলে কিন্তু আমরা সবাই কিন্তু দায়ী হয়ে যাবো। সেজন্য কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আসেন আমরা একসাথে কাজ করি এবং এখানে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না। তা আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন, আমার বিরুদ্ধে গালাগালি করেছেন, আমি তাই বলে মনে রাখবো আমি সেই মানুষটা আমি না। আমার জীবনে বহু সময় এসেছে, আমাকে মারতে যদি একজন আসে, আমাকে মারার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে যারা আমাকে মারতেছে তাকে মারতে আল্লাহ পাক হায়াতের মালিক। আমি মনে করি আমাকে যে মারতেছে মার, আমার জীবনের ইতিহাস আছে, সত্যি ইতিহাস আছে। স্বাধীনতার পর এই এলাকায় আমাকে কয়েকজন মারতে চেয়েছিল, আমি রাতের বেলা এসে তাদের বাড়িতে রাত 1-1:30টার সময় বাড়িতে নক করেছি। আমি তো ভূতের মধ্যে চলতাম, এটা বলছে এই আমাকে বলে মারবে, মারো, কেউ দেখবে না। না 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 ভাই, একাধিক বাড়িতে করেছি, কষ্ট করে খোঁজা লাগবে না, আমাকে মারো। আল্লাহ পাক হায়াত রাখলে কেউ কাউকে মারতে পারে না। আল্লাহ হায়াত না রাখলে সিন্ধুকের মধ্যে থাকলেও বাঁচা যাবে না। তখন আপনার ওই যে কি বলেন ডেঙ্গু শুরু হলো, তো ডেঙ্গুতে আমাদের একজন বড় একজন ইঞ্জিনিয়ার, সে বাঁচার জন্য চলে গিয়েছিল ব্যাংককে, কিন্তু সেখানে গিয়েও কিন্তু বাঁচতে পারেনি, ওখানেও মশা কামড় কিন্তু মারা গেছে। তাই আমি মনে করি যে আল্লাহ পাক যে কদিন জীবিত রাখবেন সেখানে সুস্থ থাকি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারে। এই কথা বলে শেষ কথা বলবো, এই যারা মিথ্যা কথা বলে, যে দল মিথ্যা কথা বলে সেই দলকে আপনারাও ভোট দিবেন না, বাংলাদেশের মানুষের সেই দলকে ভোট দিবেন না। এই অফিসের উদ্বোধন হবে, এই অফিসে আপনার এত লোক আছেন, সেখানে আপনারা কাজ করবেন। আমরা অফিসে উদ্বোধন করে আমি চলে যাব, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে, ধানের শীষে বিজয় হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার বাংলাদেশ।
আজকে যে দোয়ার মাহফিল, আমাদের রাজনৈতিক সহযোগিতা নেতার রাজনীতি আমাদের মাঝে নেই। এখানে যাদের আছে আনোয়ার হোসেন, আমার এই প্রাইমারি স্কুলের থেকে হাই স্কুল পর্যন্ত আমার বন্ধু একসাথে লেখাপড়া করেছে, একসাথে দল করেছি। এই নেতার নমিনেশন, ধানের শীষের নমিনেশন ঘোষণার পরে যে মিটিং করলাম আমরা প্রথমে এই জিগিতলাতে, সেই মিটিংয়ে আনোয়ার নেতার পক্ষে অনেক বক্তব্য রাখলেন, দিক নির্দেশনামূলক, আমাকে কিছু দিক নির্দেশনা দিলেন এবং বসে দিলেন। অথচ আজকে উনি আমাদের মাঝে নাই। পাশে আছেন মুরাদ ভাই। আমরা যখন জেল জুলুমের অবস্থানে আছি, মুরাদ ভাই সারা রাত্র আমরা ঘুম পাড়ি দিলাম। আমার লাভলো বলেছে, মুরাদ ভাই আমরা সবাই ঘুম পাড়ি, আমাদের সমস্ত কিছু মুরাদ ভাই পায়রা দেয় এবং আমাদের আগলে মায়ের মতো আগলে রাখতো। উনি আমাদের মাঝে নাই। মুদার ফকির, আমি দলের একটি মিছিলে, এখান থেকে আমরা খুব অসুস্থ, আমি ওষুধ কিনে দিয়ে গেলাম আর রাত করলাম, চাচা আপনি বাড়ি যান। আমি পাকশিতে খানকা শরীফ থেকে বাজার থেকে উঠছি, দেখছি যে আমার মিছিলের সামনে মেজাজ চাচা। খুব রাগ করে ওখান থেকে আমি ধাক্কাই দিলাম। তো বলছে, তুমি যদি মিছিলে থাকো আইনুল, আমি কি তোমার রাখি বাড়ি ছুটে বাড়ি? ডাবলো আমার বন্ধু, এই স্কুলে পড়ছি একসাথে, আমার বিয়াই প্রতিষ্ঠাতা এই জিগেতলা বিএনপির। ও আছে আমার সাইদুল ভাই সভাপতি। সাইদুল ভাই একটু উঠে দাঁড়ান। এনি হলো আমার এই জিগেতলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। আর মন্টু ভাই, পাগল মন্টু, নেতার এমন পর্যায়ে ছিল যে মন্টু মামা, নেতার মামা, মন্টু মামা বলে সবাই মামা, নেতার মামা হিসাবে উনি কিন্তু সারাইতে পরিচিত হয়েছে। তেমনি অনেকেই আমাদের মাঝ থেকে যাদের সাথে করে দল করছি, আমার চাচা যার নির্দেশনায় এই দিদিতলা আমি রাজনীতি করছি, হাঁটি হাঁটি পা করে। আমার চাচা আব্দুর রহমান আকরুল খুবই অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। পাশাপাশি আমি আর একটু আজকে গর্ববোধ করছি যে এই সাগরের জিগেতলা রূপপুরের এই অংশে যাদের সাথে করে দল করছি, সমস্ত আমার ছেলের ছোট ভাইরা, মুরব্বীজনেরা সবাই আজকে যারা জীবিত আছেন, আমার ইচ্ছা চাচা সহ যারা সবাই আজকে এক কাতারে আমরা জিগেতলার বিএনপি, শাহপুর রূপপুর আমরা বুঝি না, ইউনিয়ন বুঝি না, আমরা জিগেতলার বিএনপি। আজকে আমার সিরাজ ভাইরা আছেন পশ্চিম পাড়া থেকে পর্যন্ত মসজিদ মোড় পর্যন্ত, আমরা যারা ছিলাম দল করছে তারা সবাই আজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। মাঝ থেকে আমি একটু অনুরোধ করব, আমার এক ভাই প্রতিষ্ঠাতা সদস্য, যার হাতে বিএনপি প্রতিষ্ঠিত, আমার ওবায়দুল ভাই, উনি অন্যদিকে ধাবিত হচ্ছেন। আমি এই জনসভা থেকে আমি অনুরোধ করব আমার এই বড় ভাইকে, আপনি ভুল পথে না হেঁটে, আপনি খুব কষ্টে এই বিএনপি প্রতিষ্ঠিত করেছেন, আপনি পুনরায় আমাদের সাথে দল করেন। এটা আমার এই অনুষ্ঠানের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমি খোলা অনুরোধ রাখছি। আরেকটি ছেলে আমার আছেন হালিম ফকির, উনি আমাদের কারণে অল্প সুস্থ হয়েছে, আমাদের কারণে একটু কষ্ট পেয়ে উনি আজকে রাগ করে বসে আছেন। আমি কয়েকটি প্রোগ্রামে ডেকেছি, ওনাকে পাইনি। তো আমি এই প্রোগ্রামের থেকে অনুরোধ করবো, বাবা রাত্র দিন আমি তোমার বিছনা, আমার বিয়ের রাত পর্যন্ত আমি তোমার বিছনায় থেকেছি, কিন্তু বিছনা পৃথক হয়েছে বিয়ের পর থেকে। তাই অনুরোধ করবো, বা সামনের
জানিনাকে দল করবো না করবো জানি না। আমরা যাদের জীবিতলার বিএনপি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই সমস্ত নেতা দ্বন্দ্ব ভুলে আমরা নেতা নির্বাচন যেন আমরা করতে পারি। কেউ যাতে বলতে না পারে জীবিতলাতে বিএনপির ভিতরে যে নেতা আছে। আমি খুব কষ্ট করে এখানে দল করেছি, তোমাদের প্রতি অনুরোধ সমস্ত নেতা দ্বন্দ্ব বলে ঐক্যবদ্ধভাবে তোমরা চলবে এই আন্দোলন রেখে। আর এই সমস্ত নেতৃবৃন্দ দোয়া করবেন। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, আমরা দোয়া করি উনি যেন সুস্থ হয়। এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করার জন্য হাফেজ সাহেবকে আমি অনুরোধ করছি। আর আরেকটি হলো হাফেজ মোহাম্মদ সুলাইমান হোসেন। আর আমি এই অফিস উদ্বোধনের সময় আমি একটু বলবো নেতার সাথে আমার এই জিগিতলার তোমরা কয়জন নেতার সাথে তোমরা থাকবে এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আমাদের এই ছেলেদের একটু সহযোগিতা করবেন। আপনারা অনেক জায়গায় করেন, সামনে থাকেন, এরা কোনো জায়গায় থাকতে পারেন, এই জন্য আমি আপনাদের একটু অনুরোধ করব। এই আর তার সাথে থাকবেন সুমন, রকি, আমার মজিবুল ভাই, মুরব্বী নুর ইসলাম ভাই, হাবি ভাই, ইসা চাচা সহ লাবলু, লালচাঁদ আছেন, যারা রানা আছেন, তোমরা করবেন। সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস। আগামী পার্লামেন্টে থেকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সুস্থভাবে দেখতে চাই, আপনি কবুল করিয়ে দিন। ও আসমান জমিনের মালিক, আমাদের প্রত্যেকের হায়াত থেকে কেটে নিয়ে হলেও তাকে আপনি হায়াতে তৈয়বা সিয়াতে করিয়া দান করিয়া দিন। পাবনা চালের মানুষ, ঈশ্বরদার গড়িয়ার মানুষ, বিএনপির নেতা কর্মীরা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে অপরিশোধিত ঋণে আবদ্ধ হয়ে আছে। দীর্ঘ 17.5 বছর আমাদেরকে উনি পিতৃ স্নেহ দিয়ে আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন। আগামীর পার্লামেন্টে যেন বিপুল ভোটে আমরা তাকে দেখতে পাই, সেই তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। হাবিবুর রহমান হাবিব ভাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লাহ দান করিয়ে দিন। দেশ বিরোধী অপশক্তি যারা দেশ ও ইসলামের শত্রু, স্বাধীনতার শত্রু, সন্ত্রাসী জামাতদেরকে আপনি নাস্তানাবুদ করিয়ে দিন। 71-এ পরাজিত হয়েছে, 47-এ পরাজিত হয়েছে, যেন পরাজিত হয়, আমরা যেন তাদের পরাজয়ের সেই গ্লানি দেখতে পারি, আমাদেরকে সেই নসিব করিয়ে দিন। ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামীর পার্লামেন্টে রব্বুল আলামিন আপনি ধানের শীষকে কবুল করিয়ে নিন। ইসলামের শত্রু ধর্ম ব্যবসায়ীদের থেকে এদেশের আপামর জনতাকে আপনি হেফাজত দান করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আরেকজন মানুষের কথা মনে পড়ে গেল। নেফাউর রহমান রাজভাই অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিল। আখতারুজ্জামান ভাই উনি একজন ভালো মানুষ ছিলেন, আমাদের নেতা ছিলেন। রব্বুল আলামিন তাদের কবরখানাকে আপনি বাগে জান্নাত বানাইয়া দিন। অনেক নেতা কর্মী 17.5 বছর যারা আমাদের সাথে মাঠে ঘাটে জেলখানায় ঘুমাইছে, অনেকের বিদায় হয়ে গেছে। মাবুদ সবার কবরখানাকে আপনি বাগে জান্নাত বানাইয়া দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমার নানা এটিএম আব্দুল মান্নান তালুকদার 3 সংসদ সদস্য ছিল, মারা গেছে গত আগস্টে। তাকে আপনি মাফ করে দিয়ে তার কবরখানাকে জান্নাতের বাগানে পরিণত করিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম
ধানের শীষে ভোট দিন আমি ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন আমি ভাই ভয় নাই রাজপথ চালি নাই সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো ধানের শীষে সিল মারো সিল মারো ভাই সিল মারো আমি ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন আমি ভাইয়ের সালাম দিন ধানের শীষে ভোট দিন আমরা খাবো না বসে বলো না কালকে প্রোগ্রাম সবাই শান্তি বসুন, কিছু হবে না। ওখানে অন্ধকারে খাওয়া যাবে না, সবাই আলোতে বসুন, সবাই আলোতে বসুন। আমরা পরে খাবো সবাইকে